নমস্কার, হাই নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, শেয়ার বাজার নিয়ে দুর্নীতি করছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। তীব্র আক্রমণ রাহুল গান্ধীর। তার দাবি, মে মাসে প্রথমে অমিত শাহ এবং পরে নরেন্দ্র মোদী শেয়ার সূচকের উত্থান নিয়ে ভুল তথ্য দিয়েছিলেন। তারা বলেছিলেন 4 জুন শেয়ার সূচক নজিরবিহীনভাবে উঠবে। উদ্দেশ্য প্রণোদিতভাবে সে কথা বলেছিলেন তারা। বাস্তবে মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিন ঠিক তার উল্টোটাই ঘটে। এতে 30 লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে দেশের বিনিয়োগকারীদের। অন্যদিকে বিপুল অঙ্কের মুনাফা লুটেছে পুঁজিপতিদের একাংশ। এ নিয়ে যৌথ সংসদীয় কমিটি তদন্তের দাবি করলেন রাহুল। কংগ্রেসের সাংবাদিক বৈঠকে তিনি এমনটাই জানিয়েছেন। বিদেশি বিনিয়োগ পুষ্ট বিভ্রান্তিকর এক্সিট পোল এবং আদানি মালিকানাধীন সংবাদ মাধ্যম নিয়েও সোচ্চার হয়েছেন তিনি। प्रधानमंत्री ने देश की जनता को इन्वेस्टमेंट एडवाइस क्यों दी और 5 करोड़ परिवारों को जो इन्वेस्ट करते हैं उनको प्रधानमंत्री ने, होम मिनिस्टर ने स्टॉक खरीदने का आदेश क्यों दिया। दूसरा, दोनों इंटरव्यूज जो किए गए थे वो अदानी जी के जो चैनल्स हैं उनको दिए गए थे। उन पर सेबी का इन्वेस्टिगेशन हो रहा है, तो उन चैनल्स का क्या रोल है। और बीजेपी के बीच में जो फेक एग्जिट पोलस्टर्स हैं और ये जो फॉरेन इन्वेस्टर्स हैं, इनके बीच में क्या कोई रिश्ता है, और अगर रिश्ता है तो क्या है। हम जेपीसी चाहते हैं, हम इन्वेस्टिगेशन चाहते हैं और देश इसकी सच्चाई जानना चाहता है। धन्यवाद। 13th May 2024, the Home Minister says, buy shares before 4th of June. This is a clear indication to retail investors and others to buy stock. 19th May, for the first time, and then repeatedly until the 28th May, the Prime Minister says that the stock market is going to break records on 4th June. Finally, on 1st June, completely fictitious exit polls are released. These investors are given a completely wrong impression. And on the 3rd of June, as we all know, the stock market breaks all records and then crashes on the 4th of June. Whoever has made money as the stock market rose and also as the stock market crashed. And we are interested in having a joint parliamentary committee, a JPC, to investigate the role of the Prime Minister, the role of the Home Minister, role of BJP members, and also those people who have done these fake exit polls. And finally, we want to understand who are the people, these foreign investors, who did these trades. So we want an investigation for that. Shukriya, Rahul ji. আসছি পরবর্তী খবরের দিকে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এনডিএর মধ্যে শুরু হয়েছে মন্ত্রিত্ব নিয়ে টানাপোড়েন। এনডিএতে অনেকেই অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে চাইছেন না বলে সূত্রের খবর। আবার মন্ত্রিত্ব নিয়েও চলছে দর কষাকষি। চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি এবং নীতিশ কুমারের দল জেডিইউ একাধিক মন্ত্রিত্বের দাবি করেছেন। এমনকি টিডিপি গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী এবং লোকসভার স্পিকারের পদের দাবিদার হয়ে উঠেছে। জেডিইউ এবং বেশ কয়েকটি পূর্ণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দাবি করেছে। অন্যদিকে ইন্ডিয়া ব্লকও ঘুঁটি সাজাচ্ছে। বুধবার রাতে মল্লিকার্জুন খার্গের বাড়িতে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া ব্লকের নেতারা। জল্পনা বাড়িয়ে বৃহস্পতিবার সকালেই দিল্লিতে অখিলেশ যাদবের বাড়িতে উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অখিলেশের সঙ্গে দেখা করার পর অভিষেক দেখা করেন আপ নেতা রাঘব চড্ডার সঙ্গে। খার্গের সঙ্গে বৈঠকের পর কি খুশি নয় তৃণমূল? অভিষেকের বৈঠকের পর বাড়ছে এমনই জল্পনা। অন্যদিকে এই আবহে শুক্রবার বৈঠকে বসতে চলেছে এনডিএ।
উত্তর 24 পরগনার মিনাখায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি যেতে গিয়ে রাস্তায় বাধাপ্রাপ্ত হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বটতলার কাছে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন শাসক দলের নেতাকর্মীরা। তাকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়া হয়, এমনকি গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। এরপর আক্রান্তদের বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বলেন, পাশে থাকার বার্তা দেন। এবং আমি জানি না মুখ্যমন্ত্রী তার নির্দেশ দিয়েছেন কিনা, কারণ মুখ্যমন্ত্রী তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাবেন এরকম আশা করেছিলাম, করার কথা তারই তিনি হোম মিনিস্টার। যেভাবে গাড়ির উপরে হামলা করা হলো, সেন্ট্রাল ফোর্স না থাকলে তো গাড়ি ভেঙে দিতে হয়তো, সেন্ট্রাল ফোর্স আছে বলে করতে পারেনি। মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ, সেন্ট্রাল ফোর্স যদি না থাকা অবস্থায় যদি রাজনীতি করা না যায়, তাহলে কি সেই জায়গার বা সেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি শান্ত আছে বলা যায়? আমার উচিত মনে হয় যে সমস্ত এলাকায় এই ধরনের ডিস্টার্বড এরিয়া, যাকে বলি আর কি, ডিস্টার্ব এরিয়া হয়েছে, যে সমস্ত এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে, কোর্টের উচিত সেখানে তার প্রতিনিধি পাঠিয়ে, তাদের কোর্টের প্রতিনিধি পাঠিয়ে, মহামান্য হাইকোর্ট প্রতিনিধি পাঠিয়ে এই সাধারণ মানুষের কথা শুনুক, সাধারণ মানুষের ফরিয়াদ শুনুক। আমরা চাই এই মানুষগুলো তাদের বাঁচার অধিকার। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা ঘর ছাড়া হয়েছেন অনেকে। এই অবস্থায় আক্রান্ত দলীয় কর্মীদের পাশে এসে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গণতন্ত্র মানেই না, এরা তো বদলাই চায়, এরা বদলে বিশ্বাস করে না। কোনো বদল তো হয়নি, সিপিএম আমলে তৃণমূল আমলের মধ্যে কোনো বদল হয়। বাড়ি ফিরতে পারবেন এরা? এই মুহূর্তে তো পারবে না। আমি নিজে এদেরকে নিয়ে সন্দেশখালী যারা আছেন তাদের সাথে কথা বলে আমি দিল্লি থেকে ফিরে এসে সন্দেশখালী যাব এবং এদেরকে নিয়ে সন্দেশখালী। আজকে আমি মিনাখাতে যাব, আজকে এখানে দেখা করার পর আমি মিনাখাতে যাব। মিনাখাতে গিয়ে আমাদের বেশ কিছু কর্মীর বাড়িঘর ভাঙা হয়েছে, তাদের সাথে দেখা করব। রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। সে প্রসঙ্গে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার কি বললেন শুনবো। না, সেটা দিলীপ দা আমাদের পার্টির নেতা, পার্টির তিনি যে কোনো জায়গাতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে সিনক্রোনাইজ করে গেলে ভালো হয়। পার্টির যারা নেতৃত্ব আছে সবাইকে সব জায়গায় যেতে হবে, যাতে সব গোটা পশ্চিমবঙ্গটা আমরা কভার করতে পারি। 2,33,000 লক্ষ ভোট পেয়েছি আমরা, 1% ভোট কমেনি, ভোট বেড়েছে। উনি সম্ভবত স্ট্যাটিস্টিক্সটা দেখেন। ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার রাজ্যপালকে চিঠি লিখলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের পরিদর্শনের অনুরোধ জানিয়ে চিঠি লিখলেন শুভেন্দু। ভোট মিটলেও রাজ্যে হিংসা অব্যাহত। বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ। মিনাখার আটপুকুর অঞ্চলের 113 নম্বর বুথে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আনুমানিক 10 থেকে 12টি ঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এছাড়াও 2টি মোটর বাইক, 3টি সাইকেল সহ একাধিক বাড়ি থেকে টিভি, ফ্রিজ সহ একাধিক জিনিসপত্র লুটপাটের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার পর থেকে আতঙ্কিত এলাকার বাসিন্দারা এবং বিজেপির কর্মী সমর্থকরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাজ্য পুলিশের প্রত্যক্ষ মদতে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মিনাখার বিস্তীর্ণ অঞ্চলে সন্ত্রাস সৃষ্টি করছে। তারা আমাদের কার্যকর্তাদের বাড়িঘর ভাঙছে, ভয় দেখাচ্ছে এবং এলাকায় একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে। নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের উচিত নিরপেক্ষভাবে এই ঘটনা বন্ধ করা এবং তৃণমূলের এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি। কুপকাত অর্জুন সিং, জয়ের ধ্বজা উড়িয়ে প্রবল পরাক্রমে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের। অন্যদিকে কোনো প্রভাবে ফেলল না বাম ব্রিগেড। ব্যারাকপুরের এই ফল নিয়ে চলছে বিস্তর কাঁটাছেঁড়া। ব্যারাকপুর উত্তর 24 পরগনার এই জায়গার নাম শুনলেই সবার আগে উঠে আসে অর্জুন সিং এর কথা। দীর্ঘদিন ধরেই এই এলাকায় আধিপত্য তাঁর। এই কেন্দ্রে অবাঙালি ভোট ফ্যাক্টর হয়ে আসছে বেশ কয়েক বছর ধরে।
সেই ভোটের বেশিরভাগটাই নিজের ঝুলিতে তুলতে এতদিন নিশ্চিতভাবেই সফল হয়েছেন অর্জুন। এবারের সমস্ত বুথ ফেরত সমীক্ষাতে প্রতিফলন ছিল এই বিষয়টি। রাজনৈতিক বিশ্লেষকরাও এই নিয়ে দ্বিমত ছিলেন না। হিসেব বলছিল অর্জুন থাকবেন অর্জুনেই, কিন্তু 18তম লোকসভা নির্বাচনের ফল সম্পূর্ণ উল্টো কথা বলল। এবারই প্রথম ঘটল ব্যতিক্রম। শেষ হাসি হাসলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। কিন্তু কেন এমন হলো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অর্জুনের পরাজয়ের নেপথ্যে রয়েছে পদের লোভে তার বারবার দল বদল করা, এমনকি শাসক দলের সুবিধা নিয়েও তিনি গদ্দারি করতে ছাড়েননি। পাশাপাশি দুষ্কৃতী তাণ্ডবে বীতশ্রদ্ধ সেখানকার শান্তিপ্রিয় বাসিন্দারা। এর ওপর রয়েছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। 2019 লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে যখন বিজেপিতে যোগদানের হিড়িক উঠেছিল, তখন মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। বিপুল ভোটে জিতেও যান, তবে সাংসদ হওয়ার পর তিনি ফের তৃণমূলে ফেরেন। ব্যারাকপুর শিল্পাঞ্চলে কোনো উন্নতি করছে না কেন্দ্রের বিজেপি সরকার। রাজ্যবাসীর কাছে এই ইস্যু তুলে ধরে তিনি দল বদল করেন। এরপর সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে আবারও চলে যান বিজেপিতে। কিন্তু এবার মুছে গেল অর্জুনের অপ্রতিরোধ্য তকমা। এখন এক নজরে দেখে নেওয়া যাক ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী ইতিহাস। ব্যারাকপুরে প্রথম ভোট সম্পন্ন হয়েছিল 1952 সালে। সেই ভোটে জয়ী হন কংগ্রেসের রামানন্দ দাস। এরপর জয়ী হন কংগ্রেসের সৌগত রায়। এরপর অঞ্চলটি চলে যায় বামেদের দখলে। সেই সময়কার বাম নেতা তরিত বরণ তোপদার দীর্ঘদিন ধরে রাজত্ব চালান এখানে। এরপর 2019 সালে জয়ী হন অর্জুন সিং। 2024-এ এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক 64,438 ভোটে অর্জুন সিংকে পরাজিত করলেন। ব্যারাকপুরে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক তার প্রাপ্ত ভোটের পরিমাণ 5,20,231, শতাংশের হিসেবে দাঁড়ায় 45.56। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্জুন সিংকে পরাজিত করেছেন। পাশাপাশি অর্জুন সিং তার প্রাপ্ত ভোট 4,55,793, শতাংশের হিসেবে 39.92। অপরদিকে বামেদের প্রতিনিধি দেবদূত ঘোষের প্রাপ্ত ভোটের পরিমাণ 1,09,564, শতকরা হিসেবে 9.6। এখন দেখা যাক পার্থ জামানায় নতুন কি সমীকরণ পান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ। রেশন বন্টন দুর্নীতি মামলায় আবারও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, আগামী সপ্তাহে তাকে আবার সিজিও দফতরে ডেকে পাঠানো হয়েছে। রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে ইডি দফতরে বুধবার ডেকে পাঠানো হয়েছিল অভিনেত্রীকে, কিন্তু তিনি হাজিরা দেননি। সূত্রের খবর, বিদেশে থাকার কারণে ইডি দফতরে যেতে পারেননি ঋতুপর্ণা। বৃহস্পতিবারের পর তাকে ডাকা হলে তিনি সিজিও কমপ্লেক্সে যেতে পারবেন, ইমেল করে জানিয়েছেন অভিনেত্রী। অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হলো শিলিগুড়ি পুর কর্পোরেশনের তরফে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে আদালতের নির্দেশে বহুতল নির্মাণ গুড়িয়ে দিল শিলিগুড়ি পুর কর্পোরেশন। 47 নম্বর ওয়ার্ডে পাতি কলোনি 3 নম্বর রাস্তায় আদালতের নির্দেশে ভেঙে দেওয়া হয় একটি অবৈধ নির্মাণ। বৃহস্পতিবার সকাল থেকে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করে শিলিগুড়ি পুর কর্পোরেশন। अदालत ने राय दी। अदालत को तो इसका गंभीरता को समझना पड़ेगा। सीपीएम गवर्नमेंट के टाइम में पत्ती कॉलोनी का आधा आदमी को पट्टा मिला, आधा आदमी को पट्टा नहीं मिला ना। वो पट्टा नहीं मिला, समझता उनको पट्टा देने का व्यवस्था किया जाए। पट्टा दे गवर्नमेंट, उसको पट्टा क्यों नहीं दे रहा है गवर्नमेंट? इसमें तो ऑफिशियली फॉल्ट है। जो भी अफसर लोग पट्टा देने का काम करते हैं वो आगे इसको नहीं मिला चिन्हित करे, उसको पट्टा दे। या इस तरह से घर तोड़ेगा आदमी का? बोलिए, एक आदमी को मकान बनाने में जीवन का जमा पूंजी लग गया, इस तरह तोड़ रहा है। ये तो अफसर लोग का फॉल्ट है। नतून करे कोनो
বেআইনি বিল্ডিং আমরা করতে দিচ্ছি না। এটা ইতিহাস যে প্রায় 150-র উপরে বিল্ডিং আমরা 2 বছরের মধ্যে বেআইনি বিল্ডিং আমরা ভেঙেছি, সরিয়েছি বহু কয়েকশো। নদীর পাশে যারা বেআইনি খাটাল করে বসেছিল তাদের অনেককেই আলোচনার মাধ্যমে তারা সরে গেছে। বিল্ডিংটা আজকে ভাঙা হয়েছে, সেটা অনারেবল কোর্টের নজরদারিতে ছিল, তার অর্ডারের মাধ্যমেই আমরা শুধু এটাকে এক্সিকিউট করেছি। বাকিটা কোর্টে ছিল, কোর্ট যা সিদ্ধান্ত নিয়েছে আমরা সেটাকে পালন করেছি। বৃহস্পতিবার মধ্যরাত থেকে বাতিল বহু ট্রেন। 6 তারিখ 12টার পর থেকে রবিবার দুপুর 2টো পর্যন্ত শিয়ালদাহ উত্তর শাখায় বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি কিছু ট্রেন দমদম স্টেশন পর্যন্তই চালানো হবে বলে জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে। শিয়ালদাহ উত্তর শাখার সমস্ত ট্রেন 12 কোচের করা হচ্ছে। তার জেরে বেশ কিছু ট্রেন বাতিল থাকছে বলে রেল সূত্রে খবর। রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত কি বলেছেন শুনুন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে অথবা 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে, তার ওয়ার্নিংও আছে নদিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়াতে। বাকিগুলোতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। নর্থ বেঙ্গলে আপনার সব জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং তার সাথে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুরে। আগামীকাল দক্ষিণবঙ্গের মেদিনীপুর 2টি, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ খবর এবং অন্যান্য অনুষ্ঠানের জন্য।